মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আগুন জ্বালাও, আগুন জ্বালাও। পানি লাগবে, কারণ পানি পানি 2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। একটি আন্দোলন যা শুরু হয়েছিল সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে কোটা সংস্কারের দাবিতে, কিন্তু সময়ের পরিক্রমায় এই আন্দোলনটি হয়ে ওঠে ছাত্র জনতার সার্বজনীন গণ আন্দোলন। তাই জুলাই শুধু একটি মাস নয়, এটি আত্মত্যাগ, সাহস, প্রতিবাদ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক। আর আজ আমরা ফিরে দেখব সেই উত্তাল জুলাইয়ের ঘটনা প্রবাহ। জুলাইয়ের গল্পের শুরু আরও আগে। 5 জুন 2024 হাইকোর্টের এক রায়ের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা আবার আলোচনার কেন্দ্রে আসে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদের বিরতি শেষে 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন উদ্যমে শুরু হয় আন্দোলন। প্রথম দিকে শিক্ষার্থীদের দাবি ছিল একটাই, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার। 2 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পালিত হয় ঐতিহাসিক বাংলা ব্লকেট কর্মসূচি। রাজপথে তখন শুধু স্লোগান নয়, মানুষের হাতে হাতে ছিল ব্যতিক্রমী সব প্ল্যাকার্ড। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। মাত্র কয়েকটি শব্দে প্ল্যাকার্ডটি যেন আন্দোলনের বিস্তৃত রাজনৈতিক ও সামাজিক বার্তা তুলে ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই বাক্য। শুরুতে এটি ছিল কেবলই একটি দাবি আদায়ের আন্দোলন, কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলে যেতে থাকে। অভিযোগ ওঠে শান্তিপূর্ণ আন্দোলন মুখোমুখি হচ্ছে হামলা, বাধা এবং দমন নিপীড়নের। 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বিতর্কিত মন্তব্য আন্দোলনে নতুন মোড় এনে দেয়। কোটার মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রী নিজে কালকে এই বিতর্কের সূত্রপাত করেছেন, এর দায়ভার তাকেই নিতে হবে। শিক্ষার্থীরা বিদ্রুপাত্মকভাবে তাকে স্যাটিয়ার করেছে। প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদের রাজাকার বলে এবং রাজাকার বলে যদি এই আন্দোলনকে দমন করানোর চেষ্টা করা হয়, এইটা কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না। আমাদের আন্দোলন যৌক্তিক, আমাদের রাজাকার বলা হোক, যা খুশি তা বলা হোক, আমরা এই আন্দোলন চালিয়ে যাই। ওই বক্তব্যের প্রতিবাদে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। সেদিন রাতেই জন্ম নেয় আন্দোলনের সবচেয়ে আলোচিত স্লোগান, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। একটি স্লোগান মুহূর্তেই পুরো দেশের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। পরদিন 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনা আন্দোলনের গতিপথ বদলে দেয়। 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সেই তরুণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর দেশের মানুষ যেন নতুন করে জেগে ওঠে। এরপর স্লোগানগুলো বদলে যায়, তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই ধরনের অসংখ্য স্লোগানে মুখরিত হয়ে ওঠে 56,000 বর্গমাইলের মাতৃভূমি। এরপর এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন থাকেনি, বরং এই আন্দোলনে যোগ দিতে থাকেন শিক্ষক, রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনটি হয়ে ওঠে বাংলাদেশের সার্বজনীন জনতার গণ আন্দোলন। 17 জুলাই গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। 18 ও 19 জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনা ঘটে। সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, মোবাইল ডাটা, পরে ব্রডব্যান্ড, দেশ যেন তথ্যের দিক থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু সত্য থেমে থাকেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, হয়ে ওঠে আন্দোলনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। দেশ বিদেশে ছড়িয়ে পড়ে ভিডিও, ছবি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। অনেকেই তখন বলছিলেন ফেসবুকই হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আধুনিক সংস্করণ। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল জেনজি, যাদের অনেকেই রাজনীতি বিমুখ বলে পরিচিত ছিল। তারাই রাজপথে, ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফর্মে আন্দোলনের নেতৃত্ব দেয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে ছিল স্লোগান, আর চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা বিষয়ে নতুন রায় দিলেও আন্দোলন আর থামেনি, কারণ তখন আন্দোলন কেবল কোটা সংস্কারের গণ্ডি পেরিয়ে গেছে। জুলাইয়ের শেষ সপ্তাহে আসে 9 দফা দাবি, গ্রেপ্তার, গুমের অভিযান, শিক্ষক অভিভাবকদের সংহতি, মার্চ ফর জাস্টিস, সব মিলিয়ে আন্দোলন আরও বিস্তৃত হয়। সবশেষে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় ঐতিহাসিক 1 দফা, শেখ হাসিনার পদত্যাগ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন। ততদিনে ছাত্র জনতা ক্যালেন্ডারের দিন তারিখও পরিবর্তন করে ফেলেছে। তাদের কাছে জুলাই শেষ হয়নি। তারা ঘোষণা করে বসে জুলাই সেদিনই শেষ হবে যেদিন এই আন্দোলন শেষ হবে, তাদের দাবি পূরণ হবে। সেই পরিক্রমায় অগাস্ট মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তারিখগুলো হয়ে ওঠে 32, 33, 34, 35 এবং 36 জুলাই। 32 জুলাই থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। স্লোগান আরও কঠিন হয়। তালি হবে, তালি হবে, তালি হবে। 35 জুলাই অর্থাৎ 4 আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির মধ্যেও ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা। অবশেষে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঢাকার পথে যাত্রা শুরু করে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। জুলাই 2024, কেউ একে বলে গণ অভ্যুত্থান, কেউ বলে বিপ্লব। নামের ভিন্নতা থাকলেও এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটি বাংলাদেশের ছাত্র জনতার ঐক্য, সাহস আর রাষ্ট্রচিন্তার এক অভিনব প্রকাশ। এই জুলাই বাংলাদেশের সকল ছাত্রদেরকে নিয়ে এসেছে এক ছাতার তলে, বাংলাদেশের সকল মানুষের কথা প্রকাশ করেছে একসঙ্গে। একটি আন্দোলন যা রূপ নিয়েছিল বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকারের কথায়, যে আন্দোলন প্রকাশ করে তুলেছিল বাংলাদেশের মানুষের বছরের পর বছর নিপীড়নের কথার, যে আন্দোলনের সফলতা এদেশে নিয়ে এসেছিল নতুন স্বাধীনতা, শুরু করেছিল এক নতুন অধ্যায়ের। জুলাই শেষ হয়নি, জুলাই কোনোদিন শেষ হবেও না। জুলাই বেঁচে থাকবে মানুষের বিশ্বাসে, চিন্তায়, চেতনায় আর সারা বাংলাদেশের অসংখ্য দেয়াল জুড়ে থাকা সকল গ্রাফিতির মধ্যে দিয়ে। জুলাই বেঁচে থাকবে এই বিশ্বাসটির মধ্যে দিয়ে। অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।